রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। এই ব্লগটা আমি তোমাদেরকে শেয়ার করছি। আমার এটা জ্বরের সময় ব্লগটা বানিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি করতে চাইনি, কিন্তু ভাবলাম যে আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সবসময় আমার শরীরের কথা জিজ্ঞেস করো, তো ভাবলাম চলো কষ্ট করে আজকে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ কিন্তু শরীরটা মানে জ্বরের 2 দিন পরের এটা একটা ব্লগ। প্রচণ্ড শরীর খারাপ, একদম শরীরে কোনো কিছু নেই, মানে বল পর্যন্ত নেই, খেতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। মানে এত পরিমাণে যে শরীর খারাপ হয়ে যাবে সেটা কোনোদিন কল্পনা করতেও পারিনি। তো এখানে দেখো মেয়ে উঠে গেছে, আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেখো এখানটায় মানে বসে আছি, বসে এটা ওটা দেখছি। আর গাটা না প্রচণ্ড পরিমাণে বমি বমি করছে, মানে কিছু ভালো লাগছে না। বড়মশাই তো ছিল না কালী পুজোর জন্য, সে বাড়ি চলে গেছিলো। তার মাঝেই মোটামুটি 2-3 দিন ভালোই ছিলাম, ভাইপোরা থেকেই মানে এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে ভাবতেই পারিনি। তো এখানে চা দিয়েছে বড়মশাই, চাটা খাচ্ছি কিন্তু কিছুতেই খেতে পাচ্ছি না, গাটা এত পরিমাণে গুলাচ্ছে, কি বলবো বন্ধুরা, কি যেন আমার একটা হয়ে গেছে। তারপর এসে তো প্রচণ্ড পরিমাণে বমি হয়ে গেছে, প্রচণ্ড বমি, কি জানি কেন কিছুতেই পেটের মধ্যে কিছু থাকছে না, এত শরীর খারাপ করছে, কেউ নেই পাশে, একা সংসারে একটা মেয়ের যদি কিছু হয়, মানে আমার যদি কিছু হয়ে গেছে, তো আমি কি কষ্ট করে কাজকামগুলো করছি, বা মানে কি বলবো, দেখো কাজকাম তো ফেলে রেখে থাকতেও পারছি না, বাড়ির তো প্রত্যেকটা কাজ যেন টুকটুক করে করতেই হচ্ছে, আর শরীরে কোনো ক্ষমতা নেই, বাথরুম করতে বসতে পারছি না, মানে এত পরিমাণে ব্যথা শরীরে, এত ব্যথা না এখন সত্যি বলছি। জানো তো বন্ধুরা, এখন মায়ের খুব দরকার, মা যদি থাকতো না কাছে এতটা হয়তো কষ্ট হতো না। কে জানি রাত থেকে গাটা গোলাচ্ছিল, মনে হচ্ছে বমি বমি পাচ্ছে। সকালবেলায় ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরও একটু চা খেয়েছি, খেয়ে এত মাথা ঘুরছে, এত মাথা ঘুরছে, দেখতেই তো পেলে একদম যা ছিল পেটে ওষুধ থেকে আরম্ভ করে যা ছিল সব বমি হয়ে গেছে। মেয়েরও শরীর খারাপ, মেয়েও শুয়ে আছে। বুঝতে পারছো কি পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে? এই দেখো ঠোঁটগুলোর অবস্থা দেখো, পুরো হাত পা মনে হচ্ছে থরথর থরথর করে কাঁপছে। আজ মনে হচ্ছে আরো বেশি শরীর খারাপ করছে। জ্বর নেই কিন্তু এত দুর্বল, ভালো লাগছে না। কবে সে একটু তাড়াতাড়ি সুস্থ হবো কে জানে। সবসময় হাত পা মনে হচ্ছে থরথর থরথর করেই কাঁপছে, মানে পেটে কিছু থাকছেই না, যাই খাচ্ছি কেন সবই বমি হয়ে যাচ্ছে। এই যে এই দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তো একটা যাওয়া মানে জায়গা যাওয়ার ছিল, আমার বড় বড় লোক ফোন করে বলছি যেতে পারবে না, রাগ করলে কিছু করার নেই। দেখি কাউকে যদি ডেকে বাড়ির একটু কাজগুলো করিয়ে দিতে পারি, মানে বলবো একজন আছে, ওকে বলবো যে এসে একটু ঘর দুয়ারগুলো মুছে, কিছুটা বাসন আছে তো তাড়াতে পারছি না। ওখানে জামা কাপড় আছে কিছুটা, আর এই বিছানার চাদরটা দেখলে আরো বিরক্ত লাগছে, কারণ ভাবছি চাদরটা তুলে দেব। এখন একটু 5-10 মিনিট বসবো, বসে আগে বিছানাটাকে ঠিক করব। মানে একই বিছানায় শুয়ে শুয়ে বিরক্ত ধরে গেছে, আর ভাল লাগছে না, মানে চাদর পাতা আছে ওইটাতে, আর হাত পা কাঁপছে। একটু রেস্ট নেই, তারপর আসছি। তো আমার শরীরের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা। অনেক কষ্ট করে তোমাদেরকে আজকের ভিডিওটা শেয়ার করছি, অনেক কষ্ট করে। বন্ধুরা প্লিজ সবাই ভিডিওটা ফুল দেখো, যে একটা মেয়ে কতটা কষ্ট করতে পারে। আজ মনে হচ্ছে আমার কেউ নেই, আমি একা, এত পরিমাণে কষ্ট হচ্ছে, মানে ভালোই লাগছে না, শরীর মন কিছুই না, এত ব্যথা, অসহ্য ব্যথা, ব্যথাটা কিছুতে সহ্য করতেই পারছি না। জীবনে জানো তো এত কষ্ট হয়নি আমার জ্বরে। হয়েছে হয়তো জ্বর হয়েছে, ওষুধ খেয়েছি, কিন্তু এই জ্বরটা যে এত পরিমাণে, মানে দাঁড়াতেও পাচ্ছি না, বসতেও পাচ্ছি না, বাথরুমও যেতে পারছি না, মানে সব সময় হাত পাগুলো যেন থরথর থরথর করে কাঁপছে, মানে কিছু খেতেও পাচ্ছি না।
তো সারাদিন ধরে এই বিছানায় শোয়া, মেয়েও শোয়া, আমিও শোয়া, এই জন্য মনে মনে ভাবছি আজকে আর এই চাদরটা কিছুতেই পেতে থাকবেই না, এই চাদরটাকে চেঞ্জ করতেই হবে। মানে বিরক্ত হয়ে গেছি শুতে শুতে। এত কষ্ট হচ্ছে একটা মেয়ে যে একা কিভাবে, মানে শরীর খারাপ নিয়ে এত সংসারে কাজ, তবুও কোনো নাম নেই। আমার যখন খুব কষ্ট হয় তখন সব সময় মাকে কথা মনে পড়ে যে মা, আমার সত্যি আর পাচ্ছি না, এতটা কষ্ট হচ্ছে, আমি কি করে ভালো হব, কি করব, বসে থাকতেও তো পারি না বলো, সেই টুকুর টুকুর করে যেন কাজ করে যেতেই হয়। বড়মশাই তো অনেক সকালে অফিস চলে গেছে, বললাম আজকের দিনটা একটু ছুটি নাও, আমি পাচ্ছি না। তো বললো ছুটি নিলে তো হবে না, এই নতুন জয়েন্ট হয়েছে, এতদিন তো ছুটি ছিল, কি করে করব। তো আমি মনে মনে ভাবি যখন সবারই শরীর খারাপ হয়, যখন মোটামুটি সবাই অসুস্থ থাকে, আমি সবারই পাশে এসে দাঁড়াই, কিন্তু আজ আমার এতটা শরীর খারাপ, আমি কাউকে পাশে পাচ্ছি না, আমি কাউকে পাচ্ছিই না। মনে হচ্ছে জানি যেন কি একটা হারিয়ে গেছে, কি যেন একটা হয়ে গেছে, কিছুতেই মানে মনকে বোঝাতেই পারছি না। আর তোমরা সব সময় আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা সুন্দর সুন্দর কমেন্ট করছো, তুমি কেমন আছো বৌদি, ভালো আছো, এই ওই। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, তোমরা আমাকে এতটা ভালোবাসো, আমাকে এতটা মানো, তার জন্য তো অনেক ধন্যবাদ। আর আমি সত্যি করে কল্পনা করতেই পারিনি যে আমার এত পরিমাণে শরীর খারাপ হয়ে যাবে। মুখটা দেখে তো বুঝতেই পারছো, মুখের অবস্থা প্রচণ্ড খারাপ, মানে একটু কাজ করছি, একটু বসছি, এক লাগারে কোনো কাজ করতেই পারছি না। আসলে শরীরটা দুর্বল হয়ে গেছে, প্রেশারটা লো হয়ে গেছে, কি করে করব বলো, মানে কিছু করার নেই। তার মধ্যে মাথা ব্যথা, মাথাতে মনে হচ্ছে একদম ফেটে যাচ্ছে, মাথাতে কিছু যেন একটা হয়েই গেছে। তো ভেবেছিলাম যে তোমাদেরকে শেয়ার করবো না, কিন্তু তোমরা একটু দেখো, তোমরা অনেকেই মনে করো অনেক কিছু যে আমি হয়তো কেমন আছি কি আছি, কিন্তু তোমরা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কত পরিমাণে কষ্ট পাচ্ছি, মানে ব্যথা প্লাস তার মধ্যে সংসারের এত কিছু কাজ। মানে একটা মানুষই, মানে মেয়েই পারে, বলে না মেয়েরা হচ্ছে সেই জিওল মাছ, মানে এত কষ্ট হচ্ছে কিন্তু ঠিক যেন একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। যেই কাজগুলো আমার পড়ে থাকবে সেগুলো তো আমাকেই করতে হবে, আমার কাজ তো কেউ করবে না। সকালে উঠে বড়মশাই এতগুলো জামা কাপড় দিয়ে গেছে, বলছে এগুলো ভাঁজ করো, এই করো। আলাম তোমাদের কি কষ্ট হয় না একটু? আমি যে এত কাজ করছি, আমার শরীর চলছে না, তবুও আমি করে যাচ্ছি, তুমি তো একটু হেল্প করতে পারো। কেউ হেল্প করছে না, শুধু আমাকে দিয়েই মনে হচ্ছে, আমি সুস্থ হয়ে গেলে আমাকে শুধু বারবার বলে ওষুধ খাও ওষুধ খাও, মানে আমি সুস্থ হয়ে কাজ করতে পারলে তাদের খুবই ভালো হয়, এই হচ্ছে ব্যাপার। তো মেয়ে এখানে একটু স্যুপ বানিয়ে দিয়েছে, তো একটু স্যুপটা খেলাম, বেশ ঝাল ঝাল, বেশ ভালো লাগছে। গোটা মুখে তো এত পরিমাণে ঘা হয়ে গেছে, তো এই কারণে কি বলতো খেতেও পাচ্ছি না, যদি ভেতরে খাবার না ঢুকে দেখবে একদম ভালো লাগে না। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেউ মিস করো না, অনেক কষ্ট করে আজকের ভিডিওটা করছি, বুঝতেই তো পারছো শরীরের অবস্থা, তারপরেও আমি ভিডিওটা করেছি। জাস্ট তোমরা দেখো যে একটা মানুষ একা থেকে কতটা কষ্ট হয়, যার কোনো শরীর খারাপ বা কিছু হলে পাশে কাউকে পায় না, নিজের যে মানুষ তাকেও পাশে পায় না, তারও ব্যস্ততা, তারও অফিস। তো আমি জানি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, যদি কাজ না করে খাবো কি, কিন্তু শরীরটাও তো আমার দেখতে হবে না, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না, দুটো বাচ্চা, মানে কত পরিমাণে কষ্ট হচ্ছে সেটা আমি অনুভব করছি, আমার কষ্টটা, মানে আমার শরীর দিচ্ছে না, তাও মনে হচ্ছে না একটু দাঁড়িয়ে থাকি, না একটু দেখ, মানে সব দিক দিয়ে। তো মেয়েকে বলছি বাবু আমি পাচ্ছি না, একটু কাজগুলো হাতাহাতি করে করো। তো মেয়েও তো বুঝতে পারছো ওরও শরীরটা ভালো নেই বলে করতে পারছে না, আর ছেলে মেয়ে তো এত জিনিসপত্রগুলোকে নোংরা করে রাখে, আমি পরিষ্কার করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তো সকালে অনেকটা পরিষ্কার করেছি আর এখনও করছি। তো এখন কথা বলবো না, চলো কাজগুলো করে নিই, রান্নাবান্না কি হবে না হবে সেটাও তোমাদেরকে পরে বলছি, সবটাই পরে বলছি। তো চলো ব্লগটা দেখো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আর প্লিজ ভালো লাগলে একটু সুন্দর সুন্দর কমেন্ট করো, একটু আমার পাশে থেকো, তোমাদের সত্যি অনেক দরকার, তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিচ্ছু করতেই পারবো না। তো আমি চলো কাজগুলো আস্তে আস্তে করে নিই।
একটু ফল খেলাম। ফল খাওয়ার পর বাসন দেখে তো মাথা খারাপ, মানে দুদিন আমি যে উঠে কাজ করতে পারিনি, রান্নাঘরের অবস্থাটা দেখলে তোমরা বুঝতে পারবে, পুরো কান্না পেয়ে যাচ্ছিলো। এত পরিমাণে রান্নাঘরটাকে নোংরা করেছে বলে আমরা রাত্রেবেলা এসে টুকটাক বাচ্চাদের জন্য রান্না বান্না করতো, সব বাসন যেন রান্নাঘরে পড়ে পড়ে রেখে পুরো বাসনে পুরো ভর্তি। মানে আমার না মাথা চাপড়ানো ছাড়া কোনো কাজ নেই, মানে একে তো শরীর চলে না, তারপরে এত পরিমাণে বাসন দেখে না পুরো মাথা খারাপ। আমি মনে রাগি মানে কি বলবো, আমার এত রাগ উঠছে, আমার মনে হচ্ছে তুমি যখন কাজই করতে পারবে না কেন কাজ করো, বেকার এতগুলো জিনিস নোংরা করে রেখে দিয়েছে। মানে যেটা খেয়েছে সেটা, চায়ের কাপ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস রেখে দিয়েছে। আজকে ভাবছিলাম একটা কাজের বউ রেখে একটু ঘরটা মুছে দেবে, প্লাস বাসন টাসন যা আছে সব মেজে বসে দেবে, কিন্তু সেই যাকে আমি চিনি তাকে দেখতেই পেলাম না, নাহলে ওকে দিয়েই কাজগুলো করাতাম। মানে আমি কাজ করতে পারছি না, বাসনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতেই পারছি না, মানে কত কষ্ট হচ্ছে বুঝতে পারছো। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, মানে আমার নিজেই চোখ দিয়ে জল পড়ছে, আমি চোখের জল মুছছি আর কাজ করছি। এখানে আটার ডিব্বাটাও এত পরিমাণে নোংরা হচ্ছে, আমাকে অনেকদিন ধরেই বলছিল যে আটাটা মানে এসছে, তুমি ডিব্বাটা পরিষ্কার করো, কিন্তু তার আর সময় হচ্ছে না। তো আমি বললাম মুড়ি আর বাঁচি, চলো কাজ তো করতেই হবে। সংসারে মেয়েদের বিয়ে হয়ে গেলে সত্যি করে পারুক না পারুক যেন করে যেতেই হবে, এটা তো একা সংসার আমি বসে থাকি। যাই হোক, শ্বশুরবাড়িতে এমনও একটা দিন গেছে, হ্যাঁ ওরা হয়তো আমাকে কাজ করতে বারণ করেছে, কিন্তু আমাকে করতে হয়েছে, আমার নিজের বিবেকের জন্য বসে থাকতে পারিনি, কাজ করেছি, আবার রাত্রে শুয়ে হাউ হাউ করে কেঁদেছি। মানে এক একটা দিন আমার যে কি কষ্ট করে কেটেছে সেটা আমি জানি। হয়তো আজ আমাকে সবাই ভালোবাসে, সবাই সব কিছু করে, কিন্তু আমার যে কষ্টের দিনগুলো গেছে সেগুলো আমাকে কেউ ফেরত দিতে পারবে? দিতে পারবে না, সেগুলো কেউ কাউকে দিতে পারে না। কষ্টটা কষ্ট হয়েই থাকে, মনের মধ্যে অনেক কিছু চিন্তা, অনেক ভাবনা, অনেক কষ্ট, অনেক ভালো লাগা না লাগা, সব কিছু নিয়েই হচ্ছে জীবন। জীবনটা না এখন আর ইচ্ছে করে না যে এগিয়ে নিয়ে যাই, মনে হয় এখানেই শেষ, আর ভালোই লাগে না, কথা বলতে গেলেও কষ্ট হয়, মানে এখনো পর্যন্ত শরীরটা ভালোই হচ্ছে না। তো যা হোক, কাজ তো করে নেব, প্লাস হচ্ছে আমার গপু আছে, গপুকে সেরকমভাবে এখন রান্না বান্না করে দিতেই পারছি না, যেটুকু পাচ্ছি মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে এসে দিচ্ছি। দেরি হয়ে যাচ্ছে উঠতে, রাত্রের দিকে প্রচণ্ড মাথা ব্যথা, পা ব্যথা, পায়ে এত ছিটাস ধরে যাচ্ছে না যে কি যেন একটা ব্যথা। তো দেখো যতটুকু পারছি কাজ করছি, আর এখানে দেখো রান্না চলে এসেছে, আজকে হোম ডেলিভারি বলে দিয়েছে, মানে অনেক দিন পর বাইরের খাবার খাচ্ছি। বড়মশাই তো বাইরে গিয়ে অফিসে গিয়ে ওখানে ক্যান্টিনে খেয়ে নেবে, তো আমি আজকে একদমই রান্না করতে ইচ্ছেই করছিল না। এই জন্য আমাদের এক দিদিভাই আছে, ওকে বললাম যা হোক ভাত ডাল একটা কিছু দিয়ে দাও, রান্না ইচ্ছে করছে না, ছেলেটা তো খাবে, মেয়েটাও তো একদম খেতে চাইছে না, আর আমিও খেতেই পাচ্ছি না। মনে হচ্ছে অন্য কারো হাতে যদি রান্না খাই তাহলে হয়তো অনেকটাই খেতে পারবো, আর না খেলে তো শরীরও ভালো হবে না। সকাল থেকে সারাদিনে যে কতগুলো ওষুধ খেতে হয় জানো বন্ধুরা, মানে ভালো লাগে না, ওষুধ খেতে খেতে পুরো ক্লান্ত হয়ে গেছি। কিন্তু এই যে এখানে একটা ওষুধের কোর্স আছে, তো সেটাকে পুরো কমপ্লিট করতে হবে, আর হাতে পায়ে সব কি যেন একটা বিজি বিজি বেরোচ্ছে। তারপর স্নান করে এলাম, স্নান টান করে আমি এই যে বোরোলিং লাগাচ্ছি ঠোঁটে, পুরো ঠোঁট ভর্তি ঘায়ে, মানে খাবারটা খেলেও প্রচণ্ড জ্বালা করছে, ঝাল তো খেতেই পাচ্ছি না, প্রত্যেকটা মানে জিভের মধ্যে এত পরিমাণে ঘা ঘা হয়ে গেছে না, এই জন্য একদম ভালো লাগছে না, মানে খাবার খাবো কি, প্রচণ্ড জ্বালা করছে। তো যা হোক একটু হাতে পায়ে তেল টেল দিয়ে নিচ্ছি, প্রচণ্ড খসখসও করছে, ফ্যান তো জোরে চালাতেই পাচ্ছি না। তো বুঝতে পারছো বন্ধুরা, মেয়েদেরকে সত্যি অবহেলা করো না, একটা মেয়ে যদি সংসারে ঠিকঠাকভাবে না থাকে কী যে হতে পারে সংসারটা, আমি তো এই দুদিনে বুঝতে পারলাম। রান্নাঘরের অবস্থা সব কিছু যেন এমন উলট পালট করে রেখে দিয়েছে, কিছু বলার নেই, কিছু বললেই তো রাগ হয়ে যায়। তো এই জন্য মনে হয় যে নিজেই কষ্ট হোক যাই হোক, নিজে মানে যতটুকু পারবো কাজগুলো করব। তো এখানে আমার গোপুসোনাকে স্নান করাবো, মানে বসে আছি তো তাও মনে হচ্ছে প্রচণ্ড ব্যথা। আমার গোপুসোনাকে বলছি বাবু আমায় একটু সুস্থ করে দাও, তাড়াতাড়ি করে ভালো করে দাও, আমার এত ব্যথা, মানে ব্যথার জন্য আমার না প্রচণ্ড কান্না পাচ্ছে, কিছুতেই ভালো লাগছে না। এই ব্যথা মোটামুটি 15 থেকে 16 দিন থেকেই যাবে, যেহেতু শরীরটা দুর্বল আছে, আর ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করলে দেখবে আরও পরিমাণে শরীরটা দুর্বল হয়ে যায়। তো চলো এখন কথা কম বলে ঝটপট করে পুজোটা সেরে নেই।
তো পুজো হয়ে গেছে, পুজোর পর এখন খেতে বসবো। মেয়েকে এত ডাকছি, বাবু খেতে আসো খেতে আসো, কিছুতেই খেতে আসছে না। বললাম যে যা আছে ওই এক মুঠ করে সবাই মিলে খেয়ে নেব। আর রান্না করব কি বলে তো রাত্রেবেলাতে, তখন দেখা যাক, যা হোক দুধ মুড়ি এটা ওটা খেয়ে নেব। মানে প্রত্যেকটা জিনিসে খাবারের প্রতি গন্ধ, মাছ মাংস তো খেতেই পাচ্ছি না, এত পরিমাণে অরুচি চলে আসছে খাবারের প্রতি। শুধু একমাত্র জলই খেয়ে যাচ্ছে, তার মধ্যে হাত পাগুলো আজকে চুলকানো শুরু হয়ে গেছে। সব প্রত্যেকটা ঢাকুরিয়াতে আমাদের সবারই শরীর খারাপ, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই জ্বর আর জ্বর। তোমরা সবাই কিন্তু একটু সাবধানে থেকো, ভালো থেকো। এখনের ওয়েদারটা এতটাই বাজে কি বলবো। তো এখানে কি কি খাবার দিয়েছে তোমাদেরকে বলছি। ভাত আছে, ডাল আছে, আলু পটলের তরকারি আছে, শুক্তো আছে, আর ছেলের জন্য বলেছিলাম একটা মাছ ভাজা দিতে। তো তোমাদেরকে খাবারগুলো দেখাচ্ছি। খুব একটা যে খারাপ ছিল সেটা বলবো না, বেশ ভালোই ছিল। এখানে মাছ ভাজা দিয়েছে, পটল আলুর তরকারি দিয়েছে, শুক্তো দিয়েছে, ডাল দিয়েছে, তো ভালোই ছিল। দেখো, নিজে রান্না করতে না পারলে যা হয়। এটা কিন্তু 150 টাকা, এটা 150 টাকা নিয়েছে, কিন্তু ভাতটা অনেকটাই দিয়েছে। মানে যেহেতু আমরা খেতে পাচ্ছি না, এই ভাতটা আবার আমার বড় রাত্রের দিকে খেয়েছে, ছেলেও খেয়েছে। মানে বুঝতে পারছো কি অবস্থা। আমি যা ভাত নিয়েছি আমি খেতেই পাচ্ছি না। আমার ছেলে বলছে মা শুক্তোটা না খুব ভালো হয়েছে, তো শুক্তো দিয়েও ভাত খেয়েছে। আর এখন না মিষ্টি মিষ্টি খাবার খেতে ইচ্ছে করছে, মানে একদমই তোমার ঝাল খেতেই পাচ্ছি না। তারপর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে আবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আমার গোপোষণাকে একটু আদর করছি, একটু গোপোষণাকে এই যে ভোগ দেব, তারপর সন্ধে টন্ধে দিয়ে আমি হোক বা বসে থাকবো, যাই হোক। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে চেষ্টা করেছি শেয়ার করার, কারণ তোমরা তো আমার বন্ধু, বুঝতেই তো পারছো, আমার পরিবার। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা। তো বুঝতে পারছো একটা মেয়ের জীবনে একা থাকাটা যে কতটা কষ্ট। তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিলাম, টাটা, বাই বাই।